নমস্কার, বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আলোচনায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সাহিত্য সঞ্চয় নবম শ্রেণীর ক্লাসে এসছি এবং তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা আলোচনা করব ধীবর বৃত্তান্ত নিয়ে। এবার এই ধীবর বৃত্তান্ত কে লিখেছেন? মহাকবি কালিদাস। এবং এই ধীবর বৃত্তান্ত যে নাটকটা তোমাদের রয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদের কিন্তু খুব সচেতনভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে। সেই জন্য ভিডিওটির আলোচনায় তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো। আজকে ধীবর বৃত্তান্ত তোমরা খুব সহজেই বুঝে যাবে। কেমন? তাহলে চলো আমরা ধীবর বৃত্তান্ত নাটকের যে আলোচনা সেখানে প্রবেশের আগে মহাকবি কালিদাস কে, তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, তার সময়কাল কী ছিল, তিনি কী কী নাটক রচনা করেছেন, এই সমস্ত তথ্যগুলো তোমাদের দিয়ে রাখি। তাহলে তোমাদের এই ধীবর বৃত্তান্ত সম্পর্কে যাই প্রশ্ন আসুক না কেন তোমাদের সহজ হবে বিষয়টা। ঠিক আছে? তাহলে চলো মহাকবি কালিদাস সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই। দেখো, মহাকবি কালিদাসের যে পরিচয় বলা হয়েছে, আমরা সকলেই জানি যে সংস্কৃত সাহিত্যের একজন অন্যতম প্রতিভাধর ব্যক্তিত্ব ছিলেন কালিদাস। তার জন্মস্থান সম্পর্কে সমালোচকেরা, অর্থাৎ যারা গবেষক, রিসার্চার, তারা সেরকম অনুমান করেছিলেন যে তার জন্মস্থান ছিল উজ্জয়িনী নামক এক জায়গায়। ধর্মমতের দিক থেকে তিনি ছিলেন শৈব, অর্থাৎ শিব ঠাকুরে তিনি বিশ্বাস ছিলেন। এবং তবে তার আবির্ভাবকাল যে তিনি কোন সময় জন্মগ্রহণ করেছিলেন সেটা নিয়ে পণ্ডিত এবং যে গবেষকরা রয়েছেন তাদের মধ্যে মতবিরোধ রয়েছে। ঠিক আছে? তার আবির্ভাবকাল নিয়ে তিনটি ধারণা প্রচলিত আছে। প্রথম মতে তিনি খ্রিস্টপূর্ব প্রথম শতকে, অর্থাৎ খ্রিস্টপূর্ব বলতে যবে থেকে যীশুখ্রিস্টের জন্ম হয়েছে তবে থেকে আমরা 1 খ্রিস্টাব্দ ধরি, তার মানে যীশুখ্রিস্টের জন্মের পূর্বে প্রথম শতকে। ঠিক আছে? উজ্জয়িনী রাজ সকারী বিক্রমাদিত্যের রাজত্বকালে আবির্ভূত হন। দ্বিতীয় মতে তিনি খ্রিস্টীয় 4র্থ শতকে, তার মানে খ্রিস্ট জন্মের 400 বছর আগে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের রাজত্বকালে আবির্ভূত হন। আবার তৃতীয় মতে বলা যাচ্ছে যে কালিদাসের আবির্ভাবকাল খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দী। ঠিক আছে? তাহলে আমরা তিনটা মত পাচ্ছি, প্রথম শতক, 4র্থ শতক এবং 6ষ্ঠ শতক। এই আবির্ভাবকাল নিয়ে পণ্ডিতদের মধ্যে আজও কোনো সিদ্ধান্ত তারা পৌঁছাতে পারেননি, কোনো প্রামাণ্য দলিল তারা পায়নি যে হ্যাঁ কালিদাস এই সময় জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে? তারপরে বলা হয়েছে যে আমরা সকলেই জানি কালিদাস সম্পর্কে একটা জনশ্রুতি রয়েছে, গল্প আমরা শুনেছি আমাদের প্রবীণ যারা রয়েছেন বাড়িতে, দাদু ঠাকুমারা, যে তিনি প্রথম জীবনে ছিলেন একজন মূর্খ ব্যক্তি। তিনি একটি গাছের ডালে বসে সেই ডালটিই কেটে ফেলেছিলেন। তার সঙ্গে একজন প্রগলভা যে রাজকন্যার বিয়ে হয়েছিল, তার মূর্খতার পরিচয় পেয়ে সেই রাজকন্যা তাকে ছেড়ে চলে যায়। তিনি মনের দুঃখে আত্মহত্যায় প্রবৃত্ত হন, কিন্তু তখন সরস্বতী দেবী আবির্ভূত হয়ে তাকে বর দেন, যে বরপ্রাপ্ত কালিদাসের মুখ থেকে নির্গত হয় জয় জয় দেবী চরাচর সারে, যেই আমরা যেটা সরস্বতী পুজোর সময় বলি, সেই বাণীটা কালিদাসের মুখ দিয়ে বেরোয় প্রথম। তারপরে এই কালিদাসই পরে বিক্রমাদিত্যের নবরত্ন সভার অন্যতম সভাকবি হন। আমরা যেমন ইতিহাসে পড়েছি বিক্রমাদিত্যের নবরত্নের মধ্যে কারা কারা ছিলেন, কালিদাস একজন ছিলেন। তাহলে এই যে পরে সরস্বতীর বরে যে কালিদাস পরে প্রতিভাবান কবি হয়ে উঠলেন, এই কবি হয়ে ওঠার পরে তিনি দুটো মহাকাব্য লিখলেন, এক হচ্ছে কুমার সম্ভব এবং 2 হচ্ছে রঘুবংশ। আর 3টি নাটক লিখলেন, মানবিকাগ্নিমিত্র আর বিক্রমবর্ষীয় এবং অভিজ্ঞান শকুন্তল। এগুলি কালিদাসের রচনা বলে স্বীকৃত। তাহলে আমাদের যে ধীবর বৃত্তান্ত নাটকটা রয়েছে, সেই ধীবর বৃত্তান্ত নাটকটা কোথা থেকে নেওয়া হয়েছে? এই অভিজ্ঞান শকুন্তলম এই নাটক থেকে নেওয়া হয়েছে, এই নাটকের 6ষ্ঠ অঙ্ক থেকে। তাহলে নাট্যাংশের উৎস হিসাবে আমরা কি বলবো? নাট্যাংশের উৎস কথা হিসেবে, তাহলে নাট্যাংশের উৎস কথা হিসেবে আমরা বলবো যে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের 6ষ্ঠ অঙ্ক থেকে ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি নেওয়া হয়েছে। আর বাংলায় এই নাট্যাংশের তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী। এবার বাংলায় তর্জমা বলতে কি বলা হচ্ছে? কারণ অভিজ্ঞান শকুন্তলম আমি একটু আগেই বললাম যে অভিজ্ঞান শকুন্তলম হচ্ছে সংস্কৃত সাহিত্যের নাটক, সংস্কৃত ভাষায় লেখা। এখান থেকে এই সত্যনারায়ণ চক্রবর্তী একজন বিখ্যাত সাহিত্যিক, তিনি বাংলায় এটা অনুবাদ করেছেন আমাদের পাঠ্যাংশে বাংলায় পড়ার জন্য। ঠিক আছে? এইবার আমরা এই যে তথ্যগুলো জানলাম, এই তথ্যগুলো জানার পর আমরা এখন মূল যে নাটক আমাদের পড়াশোনার যে পাঠ্যাংশে দেওয়া হয়েছে সেটা আমরা একটু লাইন বাই লাইন তোমাদের সামনে রাখছি, তোমরা বুঝে নাও। ঠিক আছে? এখানে নাটকের এখন আমরা বিস্তৃত আলোচনা করব। তাহলে দেখো, তোমাদের যে সাহিত্য সঞ্চয় রয়েছে সেখানে ধীবর বৃত্তান্ত কালিদাস লেখা হয়েছে। এবার দেখো, এই যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, ছবিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ছবিগুলো কি দেখতে পাচ্ছ? এখানে যে একজন মহিলা এখানে বসে আছে, চারিদিকে গাছপালা জঙ্গল, এবং একজন হরিণকে তিনি ঘাস খাওয়াচ্ছেন। তার মানে শকুন্তলা হচ্ছে একজন বনের অরণ্য ঋষি পালিতা কন্যা। ঠিক আছে? এবার অভিজ্ঞান শকুন্তলমের 6ষ্ঠ অঙ্কের থেকে যেহেতু আমাদের এই নাটকটা নেওয়া হয়েছে, তার মানে কি আগের যে 5টা অঙ্ক আছে, 5টা অঙ্কের মধ্যে অনেক ঘটনা আছে। তাহলে সেই ঘটনাটা এখানে তোমাদের দেওয়া হয়েছে, যে নাটকটা পড়তে গেলে তার আগে যে ঘটনাটা ঘটেছিল সেটা কি। দেখো, অভিজ্ঞান শকুন্তলম নাটকের যে আমরা মূলত
নর্মালি যে ঘটনাটা আমরা জেনে থাকি সেটা কিন্তু এখানে তোমাদের দেওয়া হয়েছে, যাতে তোমরা ধীবর বৃত্তান্ত নাটকটা কোথা থেকে এলো সেটা তোমরা জানতে পারো। এনে কি বলেছে, মহর্ষি কর্ণের তপবনে তার অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্যন্ত রাজধানীতে ফিরে গেছেন। তাহলে আমাদের ক্যারেক্টারগুলো মনে রাখতে হচ্ছে যে মহর্ষি কর্ণ, তাই না? এখানে মনে রাখতে হচ্ছে মহর্ষি কর্ণ। তারপরে তার তপবনে অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্যন্ত, তার মানে রাজা দুষ্যন্তের কথাও মনে রাখতে হচ্ছে। রাজা দুষ্যন্ত রাজধানীতে ফিরে গেছেন, কিন্তু দীর্ঘ সময় পরেও শকুন্তলার খোঁজ নিতে কোনো দূত তপবনে এলো না। স্বামীর চিন্তায় তখন শকুন্তলা অন্যমনা তখন তপবনে এলেন ঋষি দুর্বাসা। তাহলে এই ঋষি দুর্বাসা পরে কি করলেন? ঋষি দুর্বাসা এলেন যখন শকুন্তলা স্বামীর চিন্তায় মগ্ন ছিলেন। শকুন্তলা তার টের না পাওয়ায় ঋষি অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন, যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবে। দেখো কি মারাত্মক অভিশাপ, যে যার সম্পর্কে তুমি ভাবছো, তোমার স্বামী, সে এই শকুন্তলার স্বামীর কথা সে চিন্তা করছে এবং যার জন্য যে অন্যমনস্ক ছিল। ঋষি দুর্বাসা আমরা জানি যে পুরাণ মতে ঋষি দুর্বাসা খুব ক্রোধান্বিত, খুব একটুতেই রেগে যান, এবং তিনি কি করলেন, শকুন্তলা, তিনি যে এসছেন শকুন্তলা টেরই পেলেন না। এই রাগে কি করলেন, দুর্বাসা তাকে অভিশাপ দিয়ে দিলেন যে শকুন্তলা যার কথা চিন্তা করছে সে ভুলে যাবে। এবং শেষ পর্যন্ত যখন সখী প্রিয়ংবদা ঋষিকে অনুরোধ করলেন যে না, এত বড় শাস্তি দেবেন না ঋষিমুনি, আমাদেরকে বাঁচান, এই করুন, তখন কোনো একটা ঋষি তখন বললেন যে ঠিক আছে, কোনো একটা নিদর্শন যদি দেখাতে পারে সেই ব্যক্তি সম্পর্কে, তাহলে এই শাপের প্রভাব দূর হবে। ঠিক আছে, তার মানে কোনো নিদর্শন বলতে যে রাজা দুষ্যন্ত যে শকুন্তলাকে যদি কোনো রকম কোনো জিনিস দিয়ে থাকে, তাহলে সেই জিনিসটা যদি দেখায় রাজাকে, তাহলে আবার শকুন্তলার কথা রাজার মনে পড়ে যাবে। ঠিক আছে, এই অভিশাপও দিলেন এবং অভিশাপ খণ্ডন করার উপায়ও বলে দিলেন। তারপরে কি বলেছে, যে দুষ্যন্ত রাজধানীর উদ্দেশ্যে বিদায় গ্রহণের সময় শকুন্তলাকে যে আংটি পরিয়ে দিয়েছিলেন, সখীরা মনে করলেন সেই আংটি হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন। দেখো এই লাইনগুলো দিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা, সেই জন্য এই জায়গাটা কিন্তু তোমরা একেবারে মিস করে যাবে না। এই জায়গাটা না পড়লে কিন্তু পরের ঘটনাটা আমরা বুঝতে পারবো না। ঠিক আছে, আচ্ছা, তাহলে সবাই কি বললেন, যে এই সখীরা মনে করলেন, সখীদের নাম কি, প্রিয়ংবদা এবং অনুসুয়া। ঠিক আছে, এই দুইজন এর নাম। এবার ওরা কি মনে করলো, যে আংটিটা যে পুড়িয়ে দিয়ে গিয়েছিল দুষ্যন্ত বিয়ের সময় শকুন্তলাকে, সেই আংটিটা দেখাতে পারলেই এই দুষ্যন্তের অভিশাপটা কাটবে, শকুন্তলার অভিশাপ কেটে যাবে। মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে পতিগৃহে পাঠানোর আয়োজন করলেন। দুষ্যন্ত সমীপে উপস্থিত হলে তিনি শকুন্তলাকেও চিনতে পারলেন না। এদিকে পথে শচীতীর্থের স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে খুলে পড়ে গেছে শকুন্তলার হাতের আংটি। এইবার দেখো কীরকম মজা হয়েছে, যে যখন শকুন্তলা যখন এই মহর্ষি কর্ণ এসে সব কিছু শুনতে পেল, জানতে পারলো, কারণ মহর্ষি কর্ণ তো ছিল না তপবনে, সে তার মহর্ষি কর্ণের অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করেছিল রাজা দুষ্যন্ত। এবার মহর্ষি কর্ণ যখন ফিরে এলো তপবন তীর্থ থেকে, তখন শকুন্তলার সম্পর্কে সব কিছু জানতে পারলো, যেরকম সেই রাজা দুষ্যন্তের কথা চিন্তা করছিল। সেই সময় ঋষি দুর্বাসা এলো, দুর্বাসা অপমানিত বোধ করে শকুন্তলাকে অভিশাপ দিল, এবং অভিশাপ দিয়ে সেই অভিশাপ খণ্ডনের উপায়টা কী হলো, যে নিদর্শন। এইবার মহর্ষি কর্ণ সমস্ত কিছু শুনে কি করলো, শকুন্তলাকে দুষ্যন্তের কাছে পাঠানোর ব্যবস্থা করল। এবার দুষ্যন্তের কাছে গিয়ে তিনি উপস্থিত হলেন। অভিশাপ তো আছেই। এবার অভিশাপের ফলে কি হলো, দুষ্যন্ত সবার সামনে শকুন্তলাকে চিনতে পারলেন না, তাকে অপমান করে দিলেন, যে তুমি এরকম কেন কথা বলছো, আমি তোমাকে কোনোদিন দেখিইনি, তোমাকে বিয়েও করিনি, কেন তুমি এরকম আমার ওপর মিথ্যে বদনাম দিচ্ছ। ঠিক আছে, এদিকে যে শকুন্তলা যে আংটিটা শচীতীর্থে স্নানের পর ওই জলের মধ্যে যে হারিয়ে গেছে, সেটা শকুন্তলা টেরই পায়নি। ফলে কি হলো, যখন সে আংটিটা হাতের মধ্যে থেকে খুলে বের করে রাজাকে দেখাতে যাবে, তখন দেখে হাতের থেকে আংটিটা নেই। ঠিক আছে, ফলে কি হলো, শকুন্তলাকে অপমানিত হতে হলো রাজসভায়। এইরকম একটা সময় ঘটনাক্রমে বলছে, ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর। এবার ধীবর বলতে কাকে বোঝানো হয়েছে, ধীবর হলো একজন জেলে, যে মাছ ধরে, তাকে শুদ্ধ বাংলা ভাষায় বলা হয়েছে ধীবর। ঠিক আছে, ধীবরের সমার্থক শব্দ হচ্ছে জেলে, এবং যারা মাছ ধরে আমরা জানি সেটা। তাহলে এই যে জালের মধ্যে যে মাছটা ধরলো, সেই মাছের পেট থেকে আংটিটা পাওয়া গেল আমরা, তারপর এটা ঘটনাক্রমে বুঝবো। এবার ঘটনাক্রমে আমাদের নাটকটা শুরু হচ্ছে। দেখো কি বলেছে, তারপর নগর রক্ষায় নিযুক্ত রাজশ্যালক এবং পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষীর প্রবেশ। এই পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষ হচ্ছে এই ধীবর, তাকে ধরে নিয়ে আসলো। কেন ধরে নিয়ে আসলো এবার আমরা বুঝতে পারবো। দুই রক্ষী তাড়না করে, ওরে বেটা চোর, বল মণিখচিত রাজার নাম খোদাই করা এই রাজার আংটি তুই কোথায় পেলি? পুরুষ ভয় পাওয়ার অভিনয় করে
আপনারা শান্ত হন, আমি এরকম কাজ অর্থাৎ চুরি করিনি। প্রথম রক্ষী বলছে, তবে কি তোকে সৎ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন? পুরুষ বলছে, আপনারা অনুগ্রহ করে শুনুন, আমি একজন জেলে, শক্রাবতারে আমি থাকি। দেখো, একটা কিন্তু আমরা এমসিকিউর উত্তর পেলাম যে আমি একজন জেলে অর্থাৎ ধীবর। এবার ধীবর কোথায় থাকে? শক্রাবতার বলে একটা জায়গা আছে, সেইখানে তিনি থাকে। তাহলে পরীক্ষার সময় তোমাদের যদি প্রশ্ন আসে, তাহলে তোমাদের কিন্তু এই শক্রাবতার নামটা মনে রাখতে হচ্ছে। তারপরে দ্বিতীয় রক্ষী বলছে, বেটা বাটপার, আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি? শ্যালক বলছে, সূচক, একে পূর্বাপর সব বলতে দাও, মধ্যে বাধা দিও না। এবার দেখো, এখানে কিন্তু একটা ট্রিক আছে যে সূচক, সূচক কার নাম? সূচক হচ্ছে এই দ্বিতীয় রক্ষীর নাম। তাহলে তোমাদের কিন্তু প্রশ্ন হতে পারে যে দ্বিতীয় রক্ষীর নাম কি? দ্বিতীয় রক্ষীর নাম হচ্ছে সূচক। ঠিক আছে। দুই রক্ষী বলছে, তা আপনি যা আদেশ করেন, বল কি বলছিলি? পুরুষ বলছে, আমি জাল, বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই। শ্যালক বলছে হেসে, তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। তাহলে এই যে তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি, এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই লাইনটা দিয়ে কিন্তু তোমাদের পরীক্ষার সময় একাধিকবার প্রশ্ন এসছে প্রতি বছর। তাহলে এটা কার উক্তি? শ্যালকের উক্তি। ঠিক আছে। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে দেখে এগুলো কিন্তু বই খুলে তোমরা কিন্তু লাইনগুলো একটু মার্ক করে নাও। ঠিক আছে। পুরুষ বলছে, শুনুন মহাশয়, এরকম বলবেন না। এইবার এখানে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ লাইন আছে, যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় বা ঘৃণ্য হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। এই যে লাইনটা দিয়ে, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই লাইনটা দিয়েও কিন্তু তোমাদের বারবার করে প্রশ্ন আসে। বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরমণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। তার মানে যে বৃত্তির থেকে হয়ে থাকেন অবধি তোমরা একটু দাগ দিয়ে নাও লাইনটার মধ্যে। ঠিক আছে। শ্যালক বলছে, তারপর? পুরুষ বলছে, একদিন একটা রুই মাছ যখন আমি খণ্ড খণ্ড করে কাটলাম, তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমলে এই আংটিটা দেখতে পেলাম। পরে সেই আংটিটা বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম, তখন আপনারা আমায় ধরলেন। এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। এই যে এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন, এই লাইনটাকেও কিন্তু দাগাতে হবে। এই লাইনটা দিয়েও কিন্তু অনেকবার প্রশ্ন এসছে। ঠিক আছে। কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম। শ্যালক বলছে, জানুক, এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে। এইবার এই যে জানুক, জানুক হচ্ছে প্রথম রক্ষী। ঠিক আছে। তাহলে তোমাদের কিন্তু এখানে পরিষ্কার করে বলা নেই। এখানে তোমরা জানতে পারছো যে প্রথম রক্ষীর নাম হচ্ছে জানুক, দ্বিতীয় রক্ষীর নাম হচ্ছে সূচক। ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু অবশ্যই এটা লিখে রাখো খাতায়, এবং এটা কিন্তু তোমাদের এমসিকিউতে আসার সম্ভাবনা আছে। এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে, তবে আংটি পাওয়ার ব্যাপারে যা বললো তা একবার অনুসন্ধান করে দেখতে হবে, সুতরাং রাজবাড়িতেই যাই। দুই রক্ষী বলল, তবে তাই হোক, চল রে গাঁট কাটা। ঠিক আছে। এই গাঁট কাটা বলতে, গাঁট মানে হচ্ছে পকেট, আর কাটা বলতে হচ্ছে যারা পকেট কেটে টাকা পয়সা চুরি করে, অর্থাৎ পকেট মার। ঠিক আছে। সবাই এগিয়ে চললেন। শ্যালক বলছে, সূচক, সদর দরজার সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা করো। ইতিমধ্যে এই আংটি কিভাবে পাওয়া গেল সেসব বিষয়ে মহারাজাকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি। এবার সেই আংটি নিয়ে শ্যালক কী করলো? রাজবাড়িতে ছুটলো, এবং যেখানে রাজা বসে থাকে সেখানে গিয়ে ছুটলো। তারপরে কি বলছে? দুই রক্ষী, আপনি প্রবেশ করুন মহারাজ, এই সংবাদ শুনে খুব খুশি হবেন। রাজশ্যালক বেরিয়ে গেলেন। প্রথম রক্ষী, আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে। দ্বিতীয় রক্ষী বলছে, আরে বাবা, অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায়। প্রথম রক্ষী বলছে, জানুক, একে মারার আগে ফুলের মালা পরানো হবে, তা গাঁথতে আমার হাত দুটো নিষ্পিস করছে। দেখো, এখানে কিন্তু আমরা এই জানুক আর সূচককে এখানে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারলাম। এবার প্রথমে মনে হচ্ছিল যে প্রথম রক্ষীর নাম জানুক, কিন্তু এখন মনে হচ্ছে যে প্রথম রক্ষী জানুক করে ডাকছে, তার মানে নিজেকে নিজে নিশ্চয়ই ডাকবে না। তার মানে প্রথম রক্ষীর নাম সূচক হয়ে গেল এখানে, আর দ্বিতীয় রক্ষীর নাম হয়ে গেল জানুক। ঠিক আছে। মানে প্রথম রক্ষী দ্বিতীয় রক্ষীকে বলছে। এইবার এখানে বলছে যে একে মারার আগে এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাঁথতে আমার হাত দুটো নিষ্পিস করছে। পুরুষ বলছে, মানে জেলে বলছে আর কি, ধীবর বলছে, মহাশয়, বিনা দোষে আমাকে মারবেন না। এই লাইনটা কিন্তু দাগিয়ে রাখতে হবে যে মহাশয়, বিনা দোষে আমাকে মারবেন না। ঠিক আছে। দ্বিতীয় রক্ষী, এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন, হয় তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে, না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে। এবার রাজশ্যালক প্রবেশ করে। শ্যালক বলছে, সূচক, এই জেলেকে ছেড়ে দাও। আংটি পাওয়ার ব্যাপারে এ যা বলেছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে। সূচক, তা প্রভু যা আদেশ করেন। দ্বিতীয় রক্ষী, এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো, জেলের হাতে বাঁধন খুলে দিল। পুরুষ বলছে, শ্যালককে প্রণাম করে, প্রভু, আজ আমার সংসার চলবে কিভাবে?
শ্যালক বলছে মহারাজ আংটির মূল্যের সমান পরিমাণ এই অর্থ খুশি হয়ে তোমায় দিয়েছেন, জেলেকে টাকা দিলেন। পুরুষ প্রণাম করে গ্রহণ করে প্রভু অনুগৃহীত হলাম। সূচক বলছে এ কি জাতা অনুগ্রহ। এই যে সূচক বলছে এ কি জাতা অনুগ্রহ, এই লাইনটাকেও দাগাতে হবে, কারণ কি অনুগ্রহ করেছে, কেন অনুগ্রহ করেছে, এইভাবে কিন্তু প্রশ্ন তোমাদের আসতে পারে। এই যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো, এই যে একই জাতা অনুগ্রহ থেকে এই যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো, এই লাইনটা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা। আর এই লাইনটা কে বলেছে? এই লাইনটা বলেছে সূচক। এবার জানক বলছে হুজুর যে পরিমাণ পারিতোষিক দেখছি তাতেই বোঝা যাচ্ছে যে সেই আংটিটা রাজার খুব প্রিয় ছিল। শ্যালক বলছে দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে, এমনটা আমার মনে হয় না। সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। এই যে সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে, এই লাইনটা তোমাদের দাগিয়ে রাখতে হবে। কারণ কোন প্রিয়জনের কথা মনে পড়েছে, কারণ এই যে প্রিয়জনের কথা মনে পড়াটা কী হলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যে ওই যে রাজা ঋষি দুর্বাসা যে অভিশাপ দিয়েছিল শকুন্তলাকে, তুমি যার কথা চিন্তা করছো সে ভুলে যাবে, কোনো যদি তুমি স্মৃতি দেখাতে পারো তবেই মনে পড়বে। তবে আংটিটা একমাত্র স্মৃতি ছিল। যেই আংটিটা রাজার সামনে নিয়ে যাওয়া হলো তখনই সেই মুহূর্তেই তার শকুন্তলার কথা মনে হলো, যে হ্যাঁ আমি তো বনে গিয়ে একটা সময় শকুন্তলাকে বিয়ে করে রেখে এসেছিলাম এবং কথাও দিয়ে এসেছিলাম আমি তাকে সময় মতো গিয়ে নিয়ে আসবো, কিন্তু শকুন্তলা আমার কাছে এসে আমি তো তাকে অপমান করে দিয়েছি, এবার কি হবে। তাই প্রিয়জনের কথা মনে পড়ে গেল, মানে অভিশাপ কেটে গেল। স্বভাবতই গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহ্বলভাবে চেয়ে রইলেন। তার মানে তিনি ভাবতে বসলেন এখন আমি কি করব, তার তো সব কিছু মনে পড়ে গেছে। এইবার সূচক বলছে তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয়। জানক বলছে তার চেয়ে বলো এই জেলের সেবা করলেন। জেলেকে হিংসায় ভরা দৃষ্টিতে দেখলেন। পুরুষ জেলে বলছে মহাশয় এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসেবে দিচ্ছি। এই যে এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসেবে দিচ্ছি, কাদের দিচ্ছে? এই সূচক আর জানুককে দিচ্ছে। জানুক বলছে এটা তুমি ঠিকই বলেছ। শ্যালক বলছে শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। এই যে শ্যালক যে বলছে শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন প্রিয় বিশিষ্ট বন্ধু হলে, কেন বলছে? এই লাইনটা তুলে দিয়ে তোমাদের ড্যাশ দিয়ে প্রশ্ন দিয়ে দিবে যে শ্যালক কেন শেষে ধীবরকে এই কথা বললেন তা ধীবর বৃত্তান্ত নাটক অনুযায়ী বর্ণনা কর। 5 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, তাহলে এই লাইনটাও কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ, এটাও দাগিয়ে রাখতে হবে। ঠিক আছে, তাহলে মূল পুরো নাটকের মধ্যে আমরা কি পেলাম? পুরোটার নাটকের মধ্যে এই ঋষি দুর্বাসা কর্তৃক শকুন্তলাকে অভিশাপ এবং সেই অভিশাপ খণ্ডনের উপায় হিসেবে যে আংটি, সেই আংটি নিয়েই যত রাজ্যের ঘটনা, এবং সেটা যে এই যে ধীবর নামে যে জেলে পেয়েছে, ধীবর যে পেয়েছে সে সত্য এবং সৎ চরিত্র, এই যে ধীবর চরিত্র নিয়েও কিন্তু আমাদের একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, তাহলে এই যে নাটকটা আমরা সাধারণতভাবে পড়লাম, বুঝলাম, সেটার ওপর নির্ভর করে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তীতে আনবো। তোমরা যদি ভিডিওটি দেখে মনে করো যে এই জায়গাগুলো তোমাদের প্রয়োজন, তাহলে অবশ্যই কিন্তু আমাকে তোমরা জানাবে। তাহলে এইভাবে আমরা নাটকটা ভালো মতো বাড়িতে পড়ে নেব। পড়ার পর তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ স্যার আমাদের এই বিষয়ে নোট লাগবে, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম করে আমরা কিন্তু প্রতিদিন ক্লাস নিয়ে আসি তোমাদের জন্য, এবং এটা বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দাও যাতে তারাও এরকমভাবে উপকৃত হতে পারে। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো এবং লাইক করে আমাদের উৎসাহ বাড়াও। পড়াশোনায় থাকো, তোমাদের জন্য অনেক শুভেচ্ছা। ভালো থেকো, সুস্থ থেকো।